এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তাজওয়ার হেসে বলল, হ্যাঁ অফিসার, আমি মিনিস্টার তাকবীর দেওয়ানের বাবা তজওয়ার দেওয়ান বলছিলাম। এরিক রক্তগরম চোখে তার দিকে একবার তাকে হনহনিয়ে বেরিয়ে গেল। তাজওয়ার ফিচেল হাসি দিয়ে ফোন নামিয়ে গার্ডদের উদ্দেশ্যে গলা উঁচিয়ে বলল, এই কেউ অফিসার সাহেবকে বাধা দেবে না। এরিক চলে যেতে তাকবীর বাবার দিকে ফিরল, গভীর চোখে তাকিয়ে বলল, আব্বা, আমি কি আপনার নিজের ছেলে? তাজওয়ার দেওয়ানের কপালে ভাঁজ পড়ল, কণ্ঠ কঠিন হয়ে উঠল। এসব কি বলছো বীর? তাকবীরের কণ্ঠে ক্ষোভ আর হতাশার ছায়া। মানুষ তো তার সন্তানকে ভালো মানুষ বানাতে চায়, আপনি কেন নিজের হাতে আমাকে একটা অমানুষ বানালেন? তাজওয়ার গম্ভীর স্বরে বলল, আবারও বলছি বীর, একটা সাধারণ মেয়ের চক্করে পড়ে অকৃতজ্ঞের মতো কথা বলো না। ভুলে যেও না তোমার মা বাবার কথা। প্রতিশোধের আগুনে তুমি নিজেই এই পথে বেঁচেছিলে। এক মুহূর্ত দাঁড়ায়নি তাজওয়ার, গমগমে পায়ে শব্দে ফেলে চলে গেল। তাকবীর ঠায় দাঁড়িয়ে রইল, ঠোঁটে তচ্ছিলের হাসি ফুটে উঠল। নিজ মনে বলল, এক দেখাতেই প্রেমে পড়েছিলাম, এখন সে এক দেখায় আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ছটফট করছে এলিজাবেথ, চোখে ঘুম নেই, মনের শান্তি উধাও। বিছানায় এপাশ ওপাশ করেও কোনো স্বস্তি মেলে না। কিছুক্ষণ আগে তাকবীরের সাথে কথা হয়েছে, অথচ সেই কথাগুলো যেন আরো অস্থিরতা এনে দিয়েছে ওর মনে। রামুদা এসে রাতের খাবারের ওষুধ খাইয়ে দিয়ে গেছে সেই কখন, কিন্তু এলিজাবেথের বুকের ভেতর জমে থাকা অজানা আগুন কোনোভাবেই নিভছে না। তাকবীরের আচরণ এখন মাঝে মাঝে সন্দেহ হয়, ওর কাছে অদ্ভুত লাগে। সেদিন ঠিকানা নামের সেই ঘরের প্রসঙ্গে তাকবীরের কথার পর আর কোনো প্রশ্ন করা হয়নি বটে, কিন্তু মনের গভীরে জমে থাকা কৌতূহল আজও এলিজাবেথকে শান্তি দেয়নি। একে তো নতুন জায়গা, ঘন জঙ্গলের নিস্তব্ধতা, সব মিলিয়ে ঘুম এলিজাবেথের চোখ এড়িয়েই চলছে। প্রতি মুহূর্তে মনের কোণে জমেছে চিন্তার মেঘ। পরিবার পরিজনের জন্য বুকের ভেতর একরাশ কষ্টের ঢেউ খেলছে। তবে সে তো একলা, তার দুঃখ দেখার কেউ নেই। ফোনটা হাতে নিয়ে একটু বারবার নামিয়ে রাখলেও এবার আর নিজেকে থামাতে পারল না। মায়াজাল নামক হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে ঢুকে দেখলো শেষ কথোপকথনের তারিখ 2 দিন আগে। তারপর নীরবতা, ভিতরে জমে থাকা ক্ষোভে কিবোর্ডে আঙুল চালালো এলিজাবেথ। অসভ্য টুকি। ওপাশ থেকে এত দ্রুত রিপ্লাই আসবে কল্পনাও করেনি এলিজাবেথ। যেন অপর প্রান্তে মানুষটি অপেক্ষাই করছিল তার একটুখানি শব্দের জন্য। এই মেয়ে, ঘুমাচ্ছ না কেন? ভালো মেয়েরা রাত জাগে না। এলিজাবেথ বেঞ্চি কেটে টাইপ করলো, আমি তো ভালো না। কে বলল? আমি নিজেই। কে তোকে খারাপ বলেছে আমাকে বল, তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই তুকারি শুনে একটু চমকে উঠল এলিজাবেথ, তবে বিষণ্ণ মনে এসব এখন বিশেষ গুরুত্বই পেল না। ঠান্ডা ভঙ্গিতেই লিখল, তাহলে আগে আমার জিভেই টেনে ছিঁড়তে হবে, কারণ আমি নিজেকে সব থেকে বেশি ঘৃণা করি। কারণ আছে কিছু কারণ, থাকুক না অজানা। জগৎ তো আজ না কাল বলবেই, তাই আগে নিজেই বলে নিচ্ছি, পরে যদি সুযোগ না পাই। বেশি বোঝা মেয়েদের নারীগত না, জন্মগত স্বভাব। এলিজাবেথ ঠোঁট টিপে হাসলো, কিন্তু হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে বুকের ভিতর থপ করে উঠল। ভয়ে কাঁপা কাঁপা হাতে কম্বলের নিচে গুটিয়ে গিয়ে লিখল, আমার না খুব ভয় করছে। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে মেসেজ এলো, আমি বেশি কথা বলতে পছন্দ করি না, শুধু শুনে রাখো মেয়ে, ভয় পেতে নেই, ভয় পেলে ভয় আরো চেপে ধরে। এলিজাবেথ চুপ করে জবাব দিল, এখন করলে কি করব আমি? আমি আসবো। চোখ বড় বড় হয়ে গেল এলিজাবেথের। দ্রুত লিখল, আপনি কি বলছেন এসব? আপনি জানেন আমি কোথায় আছি। খুঁজে বের করে নেব, শুধু বলো আসবো কিনা। যত সমুদ্র নদী পার করতে লাগে করব। না 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 ভাই, থাক, কোনো দরকার নেই। তোমার দরকার না থাকলেও একদিন আসবো নিজের প্রয়োজনে। আপনার প্রয়োজন মানে? আমি দেখতে চাই সেই সাহসী মেয়েটাকে যে রাত দুপুরে আমার ঘুম কেড়ে নিচ্ছে। এলিজাবেথ অবাক হয়ে ঢং করে লিখল, আজব তো। আরে ভাই, আমি কি চোর নাকি যে আপনার ঘুম কেড়ে নিব? হঠাৎ ওপাশ থেকে হাসির উত্তর এলো, না আপনি চোর না, আপনি ডাকাত। চল ফাঁক হয়ে গেল এলিজাবেথের। প্রতির স্টিকার পাঠিয়ে দিল সাথে। আপনি একইভাবে ওপাশ থেকেও আসলো। এলিজাবেথ ভাই কি লিখবে
বুঝে উঠতে পারছিল না। কথাগুলো তার কাছে একটু অস্বস্তিকর ঠেকলো। এক ধরনের কৌতূহল জাগছিল। এরই মধ্যে ওপাশ থেকে আবারও মেসেজ এলো। আচ্ছা, মেয়েরা কি চায়? এলিজাবেথ বেশ কিছুক্ষণ ভেবে টাইপ করলো। বাউন গার্লরা তো টাকা পয়সা, দামি গাড়ি বাড়ি এসব চায়। আর তুমি? একজন শুদ্ধ পুরুষ। তাহলে আমাদের মতো খারাপ পুরুষের কি হবে? আগুন লাগুক আপনাদের মতো খারাপ মানুষের মুখে। আচ্ছা, ছেলেরা কেমন মেয়ে চায়? আজব, আমি সবারটা জানবো কি করে? বিরক্ত হয় এলিজাবেথ লিখলো। ঠিক ঠিক আছে, নিজেরটাই বলুন। আমার মন ভালো একটা মন চাই, কিন্তু আমার চাঁদ শুধু ওটা চাই। এই যেমন এখন ওর ক্রেভিংস হচ্ছে একটু কিছু কিছু। এলিজাবেথ কুচকে লিখলো। চাঁদ মানে ওটা মানুষের শরীরে থাকে নাকি? মানুষের না, শুধু পুরুষ মানুষের। মানে কোথায়? নিচে নিচে মানুষদের চাঁদের সৌন্দর্য থাকে তাদের হাসিতে, আর পুরুষের চাঁদের আলোর কার্যকারিতা থাকে তাদের ব্যক্তিগত সেই বিশেষ চাঁদে। এলিজাবেথ থমকে গেল। ওর পেটের ভেতর ছুটে গেল এক ঝাঁক প্রজাপতি। মায়াজাল থেকে আবারও মেসেজ এলো। তোমার স্বামীকে মিস করছো? এলিজাবেথের তপ্ত শ্বাস পেলে বিশ্বরমণী টাইপ করলো। একদমই না। তাহলে আমাকে করো। মা কেন? কারণ এই শীতে আমি তোমাকে উষ্ণতা দিচ্ছি। বুঝলো না এলিজাবেথ। কিভাবে? কেন ফিল করতে পারছো না? মে আই হ্যাভ টু এক্সপ্লেইন? অস্বস্তি লাগা সত্ত্বেও এলিজাবেথ দাঁতে দাঁত চেপে লিখলো। আপনি কি ছোট থেকে এমন নষ্ট, নাকি বড় হয়ে হয়েছেন? ছোট থাকতে ভালোই ছিলাম, এমনকি বড় হয়েও। তবে হঠাৎ এক মেয়ে এলো আমার একলা জীবনে। এক দেখাতেই আমার ধারালো ইস্পাতে কম্পন ধরাতে পেরেছিল সে। তারপর থেকেই আমি নষ্ট। সব দোষ আমার বউয়ের, বুঝলে? এলিজাবেথ বিরক্ত হয়ে লিখলো। আপনার সব কথায় ডাবল মিনিং থাকে। এতেই এমনটা মনে হলো? শুনো মেয়ে, আমি খুলে দিলে মুখ হয়ে যাবে তোমার অন্য মুড। ছটপট করবে নিশিভোর। এলিজাবেথের গালে লাল আভার মতো জ্বলে উঠলো। তড়িঘড়ি করে বালিশের নিচে ফোন রেখে গালে ঠান্ডা পানি দিতে লাগলো। ওই পাশ থেকে কোনো রিপ্লাই না পেয়ে রিচার্ড উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে টেরেসের সামনে গিয়ে থামলো। সামনের কাজগুলি ওপাশে অন্ধকারে আচ্ছন্ন আকাশে দেখা যাচ্ছে আলোকিত একলা চাঁদ। আজ নতুন ম্যানশনে উঠেছে রিচার্ড, তবে নেশা ওরা এখনো বাগান বাড়িতে। রানীর জন্য তৈরি ম্যানশনে রানী প্রথম পা রাখা উচিত, তাই না? এই ভাবনাতে এখনো ওদের এখানে আনিনি রিচার্ড। চাঁদের আলোতে রিচার্ডের পেছনে দেয়ালে এবং বেডসাইডের দেয়ালে ঝুলানো ছবিগুলো স্পষ্ট হয়ে উঠেছে। অজস্র ফ্রেমে বাঁধানো এলিজাবেথের মুহূর্তগুলো। বিশেষভাবে চোখে পড়ে দেয়ালের বড় একটি ছবি। লাল চুল, গরনে কলাপাতার রঙের জামা, চোখে মুখে ভয় মিশে থাকলেও ভীষণ মায়াময়। বৃষ্টিতে ভেজা সেই এলিজাবেথ প্রথম সাক্ষাতে এই রূপে রিচার্ডের গাড়ির ড্যাশবোর্ডে ক্যামেরায় ধরা পড়েছিল। সেই ছবি যত্নে এখানে টাঙিয়ে রেখেছে রিচার্ড। তবে এখানে শুধু সেই দিনের ছবি নয়, ক্যালিফোর্নিয়ায় টুইন পিক পাহাড়, ইতালি তাকবীরের বাড়ি, সিলেট, প্রতিটি জায়গায় গুলো স্মৃতিও ছবিতে বন্দী হয়ে ঝুলছে এই হৃদয়হীন মানুষটির কক্ষে। তবুও অনুভূতি প্রকাশে রিচার্ড আজও ব্যর্থ। তার ভেতর জমে থাকা অগণিত অপ্রকাশিত ভালোবাসার ভার যেন কেবল দেয়ালের ফ্রেমগুলোই বহন করছে। শক্ত মনের গহীনে জমে থাকা দানা দানা সুপ্ত অনুভূতি রিচার্ডকে ভেতর থেকে নিঃশেষ করতে শুরু করেছে। পৈশাচিক বিধ্বংসে মস্তিষ্ক যতটা সেগুলোকে দমাতে চাইছে, অনুভূতির দাবানল ঠিক ততটাই পুঁতে দিচ্ছে তাকে। তামক কখনো মন শান্ত করে না, সেই অশান্তির ঝড় আরো প্রবল করে তোলে। সেই ঝড়ও যেন ফিরে আসে সেই তাণ্ডবের কাছে যেখানে রিচার্ডের আত্মা অস্থির। রিচার্ড হাতে তুলে নিল এক বোতল ওয়াইন। হঠাৎই অদম্য ক্রোধে ছুঁড়ে মারল কাচের গ্লাস। ঝনঝনি শব্দে ভেঙে ছড়িয়ে পড়লো কাচের টুকরোগুলো। কাচের ঝনঝনানি থেকেও জোরে চেঁচিয়ে উঠল রিচার্ড। পাপ পুণ্যের হয় না সংসার, তবে খোদা কেন করলে মোরে পাপী? রক্তের গন্ধে ভারী হয়ে উঠেছে অন্ধকার ঘরটার নিস্তেজ দেহটা পড়ে আছে পাথরের মেঝেতে। চামড়া ফেটে রক্তস্রোত জমে কালচে হয়ে গেছে। রিচার্ডের হাতে বিশাল ম্যাসাজটা ওঠানামা করছে নির্লিপ্ত দক্ষতায়। প্রতিটি কোপে মাংস ছিটকে পড়েছে চারপাশে। রক্তে ভিজে গেছে শরীরের খালি শরীর আর নিচের কুচকানো কালো প্যান্ট। 1 পিস 2 পিস 3 পিস 4 পিসে সম্পূর্ণ হচ্ছে একটি বাটি।
কুকুরগুলো বেঁধে রাখা শিকল টানতে টানতে প্রলাপ বকছে। তাদের লালসা মাটিতে গর্ত তৈরি হচ্ছে। এক ঝটকায় বাটিটা ছুঁড়ে দেয় রিচার্ড। পিটবুলগুলো হিংস্রভাবে ছাপিয়ে পড়লো, মাংসের টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খেতে থাকলো। হাড় ভাঙার কর্কশ শব্দ আর চোয়ালের চাপা ঘর্ষণ ঘর নীরবতাকে বিদীর্ণ করে। মাংস ফুরানোর আগে রিচার্ড ঠান্ডা দৃষ্টিতে নিস্তেজ দেহটার দিকে তাকায়। মাসেজটা আবারও প্রস্তুত। আরও মাংস চাই, আরও রক্ত চাই। মৃত্যুর এই ভোজসভার শেষ হতে এখনো অনেক দেরি। পাথরের মেঝেতে ছড়িয়ে থাকা রক্ত যখন জমে ঘন লাল আবরণ তৈরি হয়েছে, লুকাস বিশাল হাতুড়ি দিয়ে হাড়গুলো গুঁড়ো করছে। লাশের স্তূপে জমে থাকা হাড়গুলো আর মানুষ নয়, নিছক মাংসপিণ্ড মনে হচ্ছে। তার দায়িত্বে এখন 4টা লাশ। প্রতিটি নিস্তেজ দেহ থেকে মৃত্যু পড়ে আরও দীর্ঘায়িত হচ্ছে। গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে শরীরের প্রতিটি হাড্ডি আর ন্যাসও গুঁড়োগুলো বস্তায় পড়ছে। মেঝের এক কোণে এখনো রক্তে ভেজা আহত একজন ব্যক্তি অধমিত অবস্থায় কাতরাচ্ছে। তার ঠোঁট নড়া, জবান স্তব্ধ, কারণ রিচার্ড বহু আগেই তার সামনের দাঁত প্লাস দিয়ে উপড়ে ফেলেছে। ছিন্ন মস্তক ব্যথায় আর তার চিৎকার করার শক্তিও অবশিষ্ট নেই। রিচার্ড লাশের শরীরের অবশিষ্ট সকল মাংস কেটে এক নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। মাছেরটা হাতে ঘোরাতে ঘোরাতে চিন্তা করছে কোন অ্যাঙ্গেল আগে ছিন্ন করবে। কুকুরের লালসা এখনো মেটেনি। আরেক বাটির জন্য অপেক্ষায় তারা শিকল টেনে ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে। একটু পর নিস্তেজ দেহের শেষ টুকরোগুলো তাদের হিংস্র চোয়ালে ছিঁড়ে যাবে। ধ্বংসযজ্ঞের মৃত্যুর এই রক্তাক্ত নাচের শেষ কোথাও নেই। রিচার্ডের চোখ নেমে এসেছে হিংস্রতার অন্ধকার। সে যার ছিন্ন ভিন্ন দেহ কুকুরের খাদ্য পরিণত করলো, সে আর কেউ নয়, সেই পাপী সেদিন সিলেটে বন্ধ ঘরে এলিজাবেথকে লাঞ্ছিত করতে চেয়েছিল। আর যাদের অস্তিত্ব ইতিমধ্যে নিঃশেষ হয়ে গেছে তারা সেই চালক ও সঙ্গীরা, যারা রিসোর্ট থেকে এলিজাবেথকে অপহরণ করেছিল। পরবর্তী শিকারকে লক্ষ্য করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল রিচার্ড। তখনই রক্তস্নাত প্যান্টের ভেতর ফোনটাই কম্পিত হলো। ন্যাসো আর লুকাসকে এক ইশারায় নির্দেশ দিয়ে দ্রুত স্থান থেকে বেরিয়ে গেল রিচার্ড। বাকিদের মতোই এর শাস্তি হবে, তবে আরও নির্মম, আরও যন্ত্রণাদায়ক। রিচার্ডের রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে রিচার্ডের দেহ থেকে। শরীর থেকে পড়া রক্ত পেছনে রেখে যাচ্ছে এক লালচে রাস্তা। রিচার্ড বেরিয়ে যেতে ক্যামেরা অফ করে আড়াল থেকে বেরিয়ে এলো প্রেম। রিচার্ড জায়গাটা এখন নীরব, কেবল রক্তের গন্ধ আর হালকা শ্বাসে শব্দ ভেসে আসছে বাতাসে। রিচার্ডের অমানবিক বর্বরতায় গার্ডরা অনেক আগে স্থান ত্যাগ করেছে। তারা নিজেরা খুনি, তবু রিচার্ডের এই নিষ্ঠুরতার কাছে টিকে থাকার সাহস হারিয়েছে তারা। বেসমেন্ট আপাতত ফাঁকা। প্রেমের জন্য এটাই সুযোগ। আহত লোকটার দিকে এগিয়ে গেল নিঃশব্দ পদক্ষেপে। দেয়াল টপকানো তার কাছে নতুন কিছু নয়। আজও সেই চেনা পথেই ঢুকেছে বাগানবাড়ির ভেতরে, ঠিক আগের বারের মতন। আগেরবার আনিসুল হকের কেসের পর থেকে প্রেমের মনে রিচার্ডের প্রতি ক্ষোভ জমেছে, চাপা ক্ষোভ। সেই ক্ষোভ নিঃশব্দে দহনে হয়ে জমে আছে আজও। তাই তো গোপনে চালিয়ে যাচ্ছে তদন্ত রিচার্ডের বিরুদ্ধে। চাইছে রিচার্ডের নিষ্ঠুর কর্মকাণ্ডের পর্দা ফাঁস করতে। যেখানে তার টিম অন্য এক জটিল কেসে দিন রাত এক করে পরিশ্রম করছে, সেখানে প্রেম একাই লেগে আছে এই ব্যক্তিগত যুদ্ধে। কারণ রিচার্ড শুধু একজন অপরাধী নয়, সে এখন প্রেমের চোখে প্রতিশোধক, প্রতীক, পাশাপাশি প্রতিদ্বন্দ্বী। হেঁটে যেতে পারবে? আহত লোকটার চোখে এক ঝলক আশা উঠল এই আজাবের মধ্যে থেকেও। প্রেমকে দেখে এই অন্ধকারের মাঝে তার ভেতর নতুন জীবনের সঞ্চার হলো। হুড়ুর করে কেঁদে উঠে এক বুক কষ্টে মাথা নাড়ল প্রেম। লোকটাকে তুলে তার এক হাতে তুলে নিজের কাঁধে শক্ত করে পেঁচিয়ে নিল। সামনে এগিয়ে যেতে যেতে প্রেম প্রশ্ন করল, আদালতে সাক্ষী দিতে পারবে তো? কোনো সারা শব্দ এলো না। প্রেম তীব্র দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখলো লোকটার জামি ফাঁকা, শুধু শূন্যতা। এক দীর্ঘ নিঃশ্বাস ফেললো প্রেম, হতাশ হয়ে চলতে চলতে অগোচরে বলল, গ্যাংটা নৃশংস হলো, মন ভালো আছে, দাঁত তুলেছে। আমি হলে সবার আগে সেই ওটা ছিঁড়ে ফেলতাম। প্রেম সাবধানে দেয়াল টপকে লোকটাকে নিয়ে বাইরে বাইকের কাছে পৌঁছালো। নিজের জায়গায় বসে লোকটাকে পেছনে বসাতেই যাবে, ঠিক তখনই বিকট এক শব্দে জঙ্গল কেঁপে উঠল। গভীরের পাখির ডানা মেলে আকাশে উড়ে গেল। লোকটা মাটিতে পড়ে আছে, কপালের মাঝখানটা রক্তের গভীর চিহ্ন।
মৃত্তিকার সঙ্গে মিশে যাচ্ছে তাজা রক্তের ধারা। প্রেম শব্দের উৎস খুঁজে পেছন ফিরতে দেখতে পেল সাদা গাড়ির জানালা থেকে বেরিয়ে আছে বন্দুকের সরু নল। প্রেমের সঙ্গে চোখাচোখি হতেই লারা বন্দুক সরিয়ে বাঁকা এসে চোখ টিপল। প্রেম ঠোঁট কামড়ে নিজের ক্রোধ সংবরণ করলো। লারা চেঁচিয়ে ব্যঙ্গত্ব সুরে বলল, শানা, তুই আমার বন্ধু হয়ে আমাকেই ঠকাচ্ছিস। বন্ধু হতে চেয়ে আমার ভালোবাসার মানুষের পেছনে তদন্ত করছিস। প্রেম গালের কোণে এক হাসির রেখা ফুটিয়ে গলা ছেড়ে বলল, আরে লারা চান্স, তুমি বললে আসামি ছেড়ে আমি নিজে আসামি হয়ে যেতাম। শুধু শুধু জঙ্গলে এত কষ্ট করে আসতে হতো না। ফাক অফ। মুখ বিকৃত করে লারা ঘাড় ঘুরিয়ে ধুলো উড়িয়ে দ্রুত চলে গেল। প্রেম ঠোঁট কামড়ে এক প্রকার বিদ্রুপে হেসে বাইক ছুটিয়ে দিল লারার গাড়ির পিছু। পেছনে পড়ে রইল নিস্তব্ধ জঙ্গলের রক্তে ভেজা মৃতদেহটা। প্রেমের বাইক সাদা গাড়িটার সমান্তলে ছুটছে। গতির চাপে রাস্তার শাসন হারালেও প্রেমের মুখে এখনো সেই চিরন্তন বিদ্রোহ। উইন্ডো মিরর খোলা ছিল বলে লারার চোখ প্রেমের চোখে আটকালো। রাগে ফেটে পড়ার বদলে প্রেম হেসে ফ্লাইং কিস ছুড়ে দিল লারার দিকে। দাঁতে দাঁত পিষে লারা চুপ রইল। স্পিড বাড়ালো প্রেম নিজেও। প্রেম থামলো না, একটার পর একটা কিস ছুড়ে দিতেই থাকলো। সামনে তার কোনো খেয়াল নেই। হঠাৎই লারা মিষ্টি এসে প্রেমের দিকে তাকালো, পরপর নিজেও ছুড়ে দিল একটা উড়ন্ত চুমো। প্রেম এক মুহূর্তের জন্য থমকে গেল। এমন কিছু আশা করেনি। ঘাবড়া লাগলো তার। কাছে বিস্ময় সামনে তাকাতে দেখতে পেল বিপরীত দিক থেকে ধেয়ে আসা ট্রাক। পথ সংকীর্ণ, পাশ কাটানোর জায়গা নেই। উপায়ন্তর না পেয়ে দ্রুত বাইক জঙ্গলের পথে ঠুকিয়ে দিল। কুবড়ে গিয়ে পড়লো ঝাড়ঝোপের মধ্যে। এতক্ষণে লারা চলে গিয়েছে। পড়া অবস্থায় রাস্তার দিকে চেয়ে তপ্ত শ্বাস ফেল প্রেম। 2 দিন পেরিয়ে গেলেও এলিজাবেথের মন থেকে বিষণ্ণতা কাটেনি। তার জীবনে আজব ঘটনা যেন থামতেই চায় না। গতকাল মাথার ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে। রাতে এলিজাবেথ ঠিকভাবে ঘুমালেও সকালে উঠে দেখে কপালের কাটা অংশে মলম লাগানো। এলিজাবেথ জানে না কে এটা লাগিয়েছে, সে নিজেও লাগায়নি। এটা ছিল পরশুর ঘটনা। এরই মধ্যে কাল এলিজাবেথ হঠাৎ করে ব্যাগে দেখতে পেল তার কিছু প্রয়োজনীয় জিনিস নেই। তবে এতে প্রথমে খুব একটা মাথা ঘামায়নি। তাকবীর পুরুষ মানুষ, তারা তো এসব কিছু এত বুঝবে না। হয়তো ব্যাগ গোছানোর সময় খেয়াল করেনি, কিন্তু কাল যা ছিল না, আজ হঠাৎ করে সেই জিনিসগুলো তার ব্যাগে। ব্যাপারগুলো ভৌতিক পরিস্থিতি তৈরি করে ফেললো এলিজাবেথের মধ্যে। তাই তো এখন সর্বক্ষণ রামু ডাকে কাছে রাখে। আজ কিছুক্ষণ আগে যা ঘটলো তা ছিল ভয়ঙ্কর। এলিজাবেথ গোসল করতে গিয়ে হঠাৎ অনুভব করলো পানি যেন খুবই ভারী হয়ে উঠেছে। সে চোখ বন্ধ করে চিরচিত্তে ভিজছিল, কিন্তু যখন চোখ খুলল তখন তার সামনে দেখা দিল এক ভয়ঙ্কর দৃশ্য। এলিজাবেথের সারা গা লাল হয়ে গিয়েছে। স্বচ্ছ পানির বদলে ঝর্ণা থেকে প্রবাহিত হচ্ছে লাল পানি, রক্তের মতো। এলিজাবেথের ভয়ে কোনো রকমে বাথটবটি গায়ে জড়িয়ে রুমে ছুটে গিয়েছিল। তার চিৎকারে রামুদা ছুটে এসে হাজির। তবে পরবর্তীতে যখন ঝর্ণা বন্ধ করে আবার চালু করা হলো তখন আর এমন কিছু হয়নি। রামুদা এলিজাবেথকে বোঝানোর চেষ্টা করছিল এটা তার মনের ভুল হতেই পারে, কিন্তু ওর মন কিছুতেই মানছিল না। ভয় এতটাই গভীর প্রবাহিত হয়েছিল যে কিছুক্ষণ পরই এলিজাবেথের গা কাঁপিয়ে জ্বর চলে আসে। ক্ষিপ্ত মেজাজে নতুন মেনশনে প্রবেশ করলো রিচার্ড। চোখে আগুন আর মন উন্মাদ। আজ রিচার্ড বন্দরে গিয়েছিল। এক শিপ মেয়ে দুবাই পাঠানোর পরিকল্পনা ছিল। ঠিক সেই সময়ে আকস্মা পুলিশ নিয়ে হাজির হয় তাকবীর। চারিদিক থেকে শত শত পুলিশ ঘেরাও করে ফেলে রিচার্ডকে। তাকবীর তার ছেলে হাসি মুখে ঝুলিয়ে এক লুক চেয়েছিল রিচার্ডের দিকে। তবে বস, এটা রিচার্ড কায়নাত, এত সহজে কি ধরা পড়ে? হঠাৎ একটি স্মোকিং ড্রেস পড়লো উপস্থিত সকলের মাঝে। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে চতুর্দিকে হট্টগোল বয়ে গেল। ধোঁয়ার তীব্রতা যখন কিছুটা কমে গেল ততক্ষণে বন্দরে শিপটা আর শিপ নেই। শিপ ইতিমধ্যে সমুদ্রের মাঝে চলে গিয়েছিল। পুলিশরা তৎক্ষণাৎ বোর্ড নিয়ে পিছু ধাওয়া করলো। মাঝ সমুদ্রে পৌঁছানোর পর হঠাৎ তারা নিজেরাও হারিয়ে যায়। সমুদ্রের মাঝে তাদের আর কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের কাছে রিচার্ডের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। তারা শুধু তাকবীরের কথার উপর ভিত্তি করেই এই অভিযান চালিয়েছিল। খুব কাছে গিয়ে ধরতে না পারায় তাকবীরের ভেতর আগুন জ্বলে উঠেছিল। রিচার্ড শান্ত থাকলো, তার মস্তিষ্ক, নিউরন আর ইন্দ্রিয়গুলো ঝাঁঝরা করে দিচ্ছে তাকবীরের কয়েকটি কথায়, যেগুলো প্রতিধ্বনি হয়ে রিচার্ডের ভেতর তোলপাড় তুলেছে। আজ বেঁচে গিয়েছিস ভাগ্য গুণে, তবে যেদিন জানতে পারবো সেদিন ওই ঘটনার পেছনে তোর হাত রয়েছে
সেদিন আর বাঁচতে পারবি না খোদার কসম। সাধারণ কিছু গুন্ডাদের পক্ষে কখনোই সম্ভব না রিসোর্টের হাই সিকিউরিটির গন্ডি পেরিয়ে ওকে তুলে নিয়ে যাওয়া। রেগে তেতিয়ে ওঠা মস্তিষ্ক আর সহ্য করতে না পেরে ভাঙচুর শুরু করে দেয়। মুহূর্তে সাজানো ঘরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে উড়ে পড়ছিল। সেই সময় এক পাশ থেকে সাদা পর্দা সরে যায়। দেখা যায় দেয়ালে এলিজাবেথের মা বাবার ছবি থেকে শুরু করে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস সবকিছু একত্রিত করে রিচার্ড দেয়ালে সাজিয়ে রেখেছে একটা চক্র তৈরি করে। সেই সাথে ছিল লাল মার্কের দাগ, যেখানে অনেক কিছু লেখা ছিল। কাঁপতে থাকা হাতে ফোন তুলে নিল রিচার্ড। তার আকাশ ছোঁয়া ক্রোধ এখন এলিজাবেথের সংস্পর্শে এসে স্তব্ধ হতে পারে, কিন্তু ফোন হাতে নিতে মেজাজ আরও বিগড়ে গেল। হোয়াটসঅ্যাপে একমাত্র একটাই কনভারসেশন ছিল, যেখানে কথা হয়েছিল শেষ 2 দিন আগে। তারপর আর কোনো মেসেজ আসেনি। রিচার্ড আজ আর অপেক্ষা করতে পারল না। নিজের মেল ইগোর তোয়াক্কা না করে একে একে আঙুল ছড়িয়ে লিখে দিল উত্তর লেখার জন্য। উগ্রতায় ভরা মেজাজে মেসেজ পাঠালো। বাল। অল্প সময়ের মধ্যে উত্তর না পেয়ে রিচার্ড ক্ষোভে ফোনটি বিছানায় ছুঁড়ে মারল। একের পর এক পায়চারি করতে থাকে সারা রুমে। এখনো মধ্যে আগুন জ্বলছে তার ভিতরে। কিছু মুহূর্ত পরই ফোনে নোটিফিকেশন শব্দ এলো। রিচার্ড এক প্রকার ছুটে গিয়ে ফোন হাতে দেখতে পেল অপর পাশ থেকে ছোট্ট একটি তেরা উত্তর। আপনার রিচার্ড ঠোঁট কামড়ে হেসে লিখল, পরিষ্কার। তখন ওপাশ থেকে আরো তীব্র উত্তর এলো, অসভ্য অসভ্য অসভ্য, অসভ্যের শেষ বংশধর। শেষ মানে? আমি কি অক্ষম নাকি? ভবিষ্যতে আমার ছেলে হবে, সে বাপের থেকেও বেশি অসভ্য হবে। আল্লাহ আপনার মতো অসভ্যকে 405টা মেয়ে দিক। রিচার্ড অনুভব করলো তার ভেতরে রাগ ধীরে ধীরে কমে আসছে, কিন্তু সে অনুভব করতে পারল না এই লাস্যময়ী নারীর সংস্পর্শে এলে যে সে কখনো কখনো নিজের গাম্ভীর্য হারিয়ে ফেলে আর হয়ে যায় অন্যরকম। রিচার্ড দ্রুত লিখল, আমার ওয়াইফ নিতে পারলে আমার বাধা নেই। আই এম টু মাচ স্ট্রং অ্যান্ড কনফিডেন্ট। কথার মিনিং ঠিক করতে শিখুন, জাত নষ্ট লোক। ও সাহায্য করো। মা, আমি কিভাবে সাহায্য করব? চাঁদের খায়েশ মিটিয়ে দাও। চাঁদ শান্ত হলে মন এমনিতেই শুদ্ধ হয়ে যাবে। ভাববে না উল্টাপাল্টা কিছু। আল্লাহ কার মেলে এসে পড়লাম। এক নারীতে আসক্ত রোমান্স কিংয়ের পাল্লা এসে পড়েছ মেয়ে। ইউ শুড প্রাউড। প্রাউড? তাও আবার আপনার মতো একটা নষ্ট পুরুষ মানুষকে নিয়ে। এই নষ্ট মানুষটাই একদিন তোমাকে এতটাই প্রাউড ফিল করাবে যে গর্ভে গর্ভবতী হয়ে যাবে তুমি। আই প্রমিস। আচ্ছা মশাই, আপনার কথায় কি আছে বলুন তো? প্রতিটা কথায় আমার কান দিয়ে ধোঁয়া বের করে দেন। তাহলে এখান থেকেই বুঝো আমার ঠিক কোন দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তাও একদল বলবে পুরুষ মানুষের সংযোগ নেই। অপ্রত্যাশিতভাবে ওপাশ থেকে চুপ করে ব্লক করে দেওয়া হলো তাৎক্ষণিক। রিচার্ডের রাগের পরিবর্তে শব্দ করে হেসে উঠল। এটাই ছিল গ্যাংস্টার বসের প্রথম শব্দ করা হাসি, তাও নিজের অজান্তে। রিচার্ড ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করতে করতে আওড়ালো, বোকা হৃদয় হরণী, আমাকে ব্লক দেওয়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে। ইয়োর রোম্যান্স কিং ইজ কামিং। এলিজান। বাবু উঠো তো। এলিজাবেথ উল্টো ওপাশ হয়ে আরো বেশি করে বালিশের ভেতর মুখ গুজে দিল। খুবই আরাম ভরে ঘুমাচ্ছে সে। রিচার্ড ওর কাঁধে আলগোছে হাত রেখে আলতো করে ঝাঁকি দিয়ে নরম গলায় আবারও ডাকলো, এলিজান হানি উঠো না। এলিজাবেথ মুচড়ামুচড়ি করতে করতে ঘুম জড়ানোর স্বরে বলল, আর একটু। ম্যাডাম, আপনি কি আমাকে ব্লক দিয়েছেন? বলেই রিচার্ড এবার শক্ত করেই চাপ দিল এলিজাবেথের কাঁধে। সহসাই স্তম্ভিত ফিরল এলিজাবেথ। পিটপিট করে চোখ মেলে বাচ্চা সুলভ মাথা নাড়িয়ে বলল, না তো। রিচার্ডের কোমল নিদারুণ স্বর। একটু ভেবে বলুন না। দিনই তো সত্যি। ঠাস চাপার মধ্যে মস্ত বড় এক ঠাবা পড়ল। কক্ষ কাঁপিয়ে হুঙ্কার তুলল রিচার্ড। উঠে দেখো। দরদরিয়ে ঘুম থেকে উঠে বসলো এলিজাবেথ। সারা শরীর তিরতির করে কাঁপছে। হৃৎপিণ্ড যেন আর একটু দেরিতে ঘুম ভাঙলে ব্লাস্ট হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়তো। স্বপ্ন ছিল এটা? এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বেডসের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঝকঝক করে পুরো গ্লাস পানি খালি করে দিল। তখন রিচার্ডকে ব্লক করে দেওয়ার পর থেকে এলিজাবেথের অভূতপূর্ব আর অতিচিন্ত্রীয় ঘটনা ঘটেছে। শ্বাস ফেলতে গেলেও মনে হচ্ছে রিচার্ড কণ্ঠনালীর ছিদ্রে চেয়ার পেতে বসে আছে। শ্বাস নিতেও দিচ্ছে না, বের হতেও দিচ্ছে না। এই তো ঘুমানোর আগেও বাথরুমে যাওয়ার সময় মনে হয়েছিল এই বুঝি রিচার্ড কমরের ভেতর থেকে বেরিয়ে এলো, হাত ধরলো তীরের ফলা দিয়ে।
গলাটা একদম ডিরেক্ট গলায় বসিয়ে দিল এইটা বলে। শালি ভাতারি, তোর সাহস হলো কিভাবে রিচার্ড কায়নাতকে ব্লক দেওয়ার? তখন এক বুক সাহস সঞ্চয় করে বুকে এক প্যাকেট বরফ ঠেলে এলিজাবেথ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসতে পারলেও বের হয়ে পড়েছিল মহাবিপদে। জনাব আখতার উদ্দিন এখতিয়ার। রিচার্ড কায়নাত তার খাটের উপর খুবই আয়েসি ভঙ্গিতে বসেছিল। ঠোঁট জুড়ে ছিল প্রসারিত শয়তানি হাসি। এলিজাবেথ হতবিহ্বল, শরীরে কাঁপন ধরানো তাণ্ডব বসেছিল তার সামনে। শ্বাসরুদ্ধকর আতঙ্কে শরীরে রক্ত জমে আসে তার। রিচার্ডের চোখে ছিল ফুসে ওঠা অগ্নিগর্ভ। অগ্নি মুখর দৃষ্টিতে তাকালো এলিজাবেথের দিকে। আকস্মিক অদর এক কোণে এলিয়ে রিচার্ড পকেট থেকে ওর ছোট্ট শটগানটা বের করলো। অতঃপর সরাসরি তাক করলো এলিজাবেথের কপাল বরাবর। কালচে ঠোঁট নাড়িয়ে গর্জন মুখর চিৎকার করে উচ্চারণ করলো, আমার ব্লক দেওয়ার শাস্তি তোর মুন্ড পাবে শালি বান্দি। ঠাস! এলিজাবেথ ধাতব মেঝেতে লুটিয়ে পড়ল। কপালে গোল ছিদ্র, সরু ছিদ্র থেকে অতিবাহিত হচ্ছে তাজা লাল উষ্ণ তরল। তেমনি রিচার্ডকে ব্লক দেওয়ার খানিকক্ষণ পরেই এলিজাবেথের সাথে ঘটল এক অসীম বিস্ময়কর ঘটনা। এলিজাবেথের শরীর এখন আগের থেকে সুস্থ, হাঁটাচলা করতে পারে স্বাভাবিকভাবে। আয়নায় সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতে গাইতে চুল আঁচড়া ছিল এলিজাবেথ। আচমকা অশুভ উপস্থিতি মতো করে রিচার্ডের প্রচণ্ড প্রতিশোধী স্পৃহার রক্তিম চোখ ফুটে উঠল আয়নায়। ভয় শিরদাঁড়া সোজা হয়ে গিয়েছিল এলিজাবেথের। হঠাৎ করে তীর্যক বেগে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকা একটা হাত আয়নার ভেতর থেকে বেরিয়ে গলা চেপে ধরল এলিজাবেথের। চোখের সামনে অদৃশ্য এক মরীচিকাময় দুঃস্বপ্ন থেকে তখন এলিজাবেথ বের হতে বেশ খানিকটা সময় লেগেছিল। এলিজাবেথ ঠোঁট গোল করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে আলো নিভিয়ে বুকে ফু দিয়ে আবারও শুয়ে পড়ল। ওষুধের জন্য ইদানিং চোখে একটু বেশি ঘুমিয়ে অল্প সময়ের মধ্যেই ঘুমিয়েও পড়ল। তখন রাত্রির অন্তিম প্রহর চলমান। হঠাৎ এলিজাবেথের ফোন বেজে উঠল। এলিজাবেথ ঘুমের মধ্যে হাতে বালিশের নিচ থেকে ফোন কানে ধরল। ওপাশ থেকে ভেসেছিল একজন প্রেমিক পুরুষের দরদি কণ্ঠস্বর, যেন সে তার প্রিয়তমার রাগ ভাঙানোর জন্য এত রাত বিরাতে কল দিয়েছে। ম্যাডাম, মেজাজ কি ঠান্ডা হয়েছে? প্রেম করা যাবে একটুখানি? এলিজাবেথ ঘুমের ঘরে কাইকুই করে রিনটিনে আওয়াজে বলল, মানে? ওই যে দিনে রাগ করে ব্লক মেরে দিলে। ঘুমের মধ্যেই মস্তিষ্কে খুব চাপ অনুভূত করলো এলিজাবেথ। শরীরে জমে থাকা স্নায়ু টান টান হয়ে গেল। এলিজাবেথ তড়িঘড়ি করে উঠে বসল। পরপরই বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো নাম্বারটি। এটা তো রিচার্ডের নাম্বার না। তবে কি রিচার্ড অন্য কারোর নাম্বার দিয়ে কল করেছে, না সিম চেঞ্জ করেছে? তবে এলিজাবেথের জন্য যে রিচার্ড কায়নাত নিজের মর্জি মাফিক পরিবেশ তৈরি করে, এবার সেই পরিবেশ অন্য কেউ দম আটকে মারা গেলে যাক। এলিজাবেথ এটা মুখে প্রকাশ করুক না করুক, সে এই পৃথিবীতে সব থেকে বেশি ভয় রিচার্ডকেই পায়। আর পাবেই না কেন? রিচার্ডের হিংস্রতা সম্পর্কে সে খুব ভালো করেই অবগত, খুব কাছ থেকে দেখেছে নিজে। একে তো ব্লক দেওয়ার পর সে থেকে থেকে ভয়ে তটস্থ, তার উপর হয়ে যাচ্ছে যত সব আজব কাণ্ড। তাই এই মুহূর্তে এলিজাবেথ আর তেরামি করলো না, উদ্বিগ্নতায় ঠাসা গলায় বলল, আপনি ঘুমাননি এখনো? ওই পাশ থেকে তাৎক্ষণিক উত্তেজিত স্বর ভেসে এলো, ঘুম এখনই? না না না, রাত এখনো বাকি। প্রেম রাতেরই পাখি। উঠকে গেল এলিজাবেথ হিম স্বরে। কিছু বলতেই যাবে, তার আগেই ওপাশ থেকে এবার এলো ভারী গভীর স্বর। বাই দ্য ওয়ে, তোমার নামটা যেন কি? ঘাবড়েছে এলিজাবেথ, ছোট ঠোক গিলে খাদযুক্ত কঞ্চে বলল, কেন? কি? ওপাশ থেকে সেই গভীর কণ্ঠস্বর, বিকজ আই ওয়ান্ট টু নো হু আই অ্যাম লুকিং অ্যাট নাও। কেঁপে উঠল এলিজাবেথের ভিতর। নিয়ন আলোতে মেঝেতে ফুটে উঠল লম্বা একটা মানব ছায়া। এলিজাবেথ ভীত সন্ত্রস্ত হৃৎস্পন্দনে গ্রীবা পিছনে বাঁকাতেই শিউরে উঠল সর্বাঙ্গ। অন্ধকারে আবছা একজন দাঁড়িয়ে আছে একদম খাটখেসে। এলিজাবেথ চিৎকার করতে যাবে, তার আগেই ছায়া শিকারি ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উপর অতর্কিত আক্রমণে। হকচকিয়ে বিছানায় শুয়ে পড়ল একদম। মানব ছায়া শক্ত শরীরটাও উপর হয়ে পড়ল ওর উপর। হালকা আলোতে উদয়মান হলো রিচার্ডের আকাশের নীল ছায়া মাখা চোখ, চোয়ালে আজ অন্যরকম ভাবসাব। এলিজাবেথ নড়ে চড়ে ওঠার আগে রিচার্ড ওর হাত নিজের হাতে শক্ত হাতের আয়ত্তে নিয়ে মাথার উপর বিছানার সাথে চেপে ধরল। কোনো রকম হুঁশিয়ারি ছাড়াই মুখ ডুবিয়ে দিল ওর গ্রীবা দেশে। জ্বলে যাচ্ছে উষ্ণ ছুঁয়ে যাওয়া
জায়গাগুলো এলিজাবেথের নিঃশ্বাস আটকে আসে। ভয়াল নিস্তব্ধতা নেমে আসে ঘন জঙ্গলের মাঝে নির্মিত ফার্ম হাউসের। রিচার্ডের অন্তরঙ্গ অভ্যন্তরীণ ঘন শ্বাসগুলো আশ্রয় পড়ছে এলিজাবেথের গ্রীবাদেশে। দুটো বৃক্ষপট লেপ্টে আছে একসাথে অন্তরঙ্গ ভাবে। ওরা হৃদয়ের ভিতরে তীব্র সংযোগ শুনতে পাচ্ছে একে অপরে। রিচার্ডের শিরা বয়ে আসা ভালোবাসার চিহ্ন একে একে দিচ্ছে ঘাড়ের পার্শ্ববর্তী জায়গাগুলোতে ছোট ছোট বিষাক্ত চুম্বন। এলিজাবেথের গলার মধ্যে আটকে আসে ব্যথাময় আর্তনাদ। প্রতিটি স্পর্শে শিরশির করে উঠছে পায়ের তলানিতে। তবুও পা নাড়ানোর সাধ্য অবধি নেই। রিচার্ড নিজের পা দিয়ে শক্ত করে পেঁচিয়ে রেখেছে ওর পা দুটো। শরীরে জুড়ে তরঙ্গ খেলে যেতে থাকে বিষমাখা ছোঁয়াগুলোতে। মন ভর্তি প্রেমের ফুল নিবেদনের পরবর্তীতে রিচার্ড যেন বিষ ছেলে দিচ্ছে অযাচিত ক্ষুব্ধতায়। শরীর কেঁপে ওঠা আর থমকে যাওয়ার রীতিনীতিতে এবার এলিজাবেথ না পেরে মাথা দিয়ে আঘাত করলো রিচার্ডের কপালে। মুখ তুলল রিচার্ড। ওর চোখে ভয়ঙ্কর দৃষ্টি, অস্থির মস্তিষ্ক। এলিজাবেথের চোখে নীরব আতঙ্ক। রিচার্ডের শরীরের ভারে ওর ছটফটে নিঃশ্বাসগুলো বাইরে বের হতে পারছিল না। আকস্মাৎ প্রাণভয় আটকে যাওয়া আতঙ্ক বেরিয়ে গেল রিচার্ডের ধরাশয়ী আক্রমণ আর্তনাদে রূপে। রিচার্ড সজরে কামড় বসাল এলিজাবেথের নাকের জগায়। দন্ত বিদে দুফোঁটা রক্ত বেরিয়ে এলো নরম চামড়া ভেদ করে। নীল চোখে তার মৃত্যুঞ্জয়ী সংকল্প। ক্রোধে মটমট করছে পুরুষালী রুক্ষ চোয়াল। এলিজাবেথের কার্নিশের কোণ বেয়ে নেমে গেল শীতল আহত ব্যথা। অন্তহিত কান্না ভেজা চোখে চেয়ে রিচার্ডের চোখ রক্তহীন বিভীষিকাময়। অন্তরস্থলে নারকীয় নরক যন্ত্রণা আর্তনাদ। খুব ভালো করে বুঝতে পারছে রিচার্ড তাকে শুধুমাত্র কষ্ট দিতে এসেছে। অভিমানী নীরবতা স্তব্ধ করে দিল ওর দুর্বোধ্য মনকে। রিচার্ডের পৈশাচিক আত্মা জুড়ে তরতর করে বেড়ে ওঠা উদ্ধতা আর হিংস্রতা তলিয়ে যায় বৃক্ষপটে লেগে থাকা বহমান মন্থর শিথিলতায়। হঠাৎই দৃষ্টিভঙ্গি বদলে গেল অক্ষিপটের। মোহমগ্ন দৃষ্টিতে এলিজাবেথের ভেঙে আসা উষ্ঠের দিকে এগিয়ে যেতে নিলে মুখ ঘুরিয়ে নেয় এলিজাবেথ। বিষণ্ণ আত্মনিঃসঙ্গতায় ফ্যাসফ্যাসে আওয়াজে আওড়ালো, করতে চাইছেন আপনি? রিচার্ডের কণ্ঠে নেই রক্তাক্ত সংগ্রাম। ছোটের কোণে চিলতে হাসি ছেড়ে দিল মুষ্টিবদ্ধ করে রাখা হাত জোড়া। অতঃপর ওর নরম সরব হাত দুটো নিয়ে আলগোছে পেঁচিয়ে দিল নিজের পিঠে। তবে তার সঙ্গে সঙ্গে আলগা হয়ে গেল তবু নির্বিঘ্নে রিচার্ড ও শরীরের প্রতিটি অন্ধ্রকোষের সাথে মিশে থাকা আড়ষ্ট মেয়েটার দিকে বিভোর দৃষ্টিতে চেয়ে বিমোহিত স্বরে বলল, ওটাই যেটা করলে তুমি আমাতে বিলীন হবে। এলিজাবেথের কণ্ঠ শক্ত কাট হয়ে উঠল। সোজা জোরসে ধাক্কা দিয়ে সরাতে চাইল রিচার্ডকে ওর বাহু থেকে। চেঁচিয়ে উঠে বলল, আমি চাই না আপনার মাঝে বিলীন হতে। ঘৃণা করি আমি আপনাকে, শুধু ঘৃণা। ভালো। রিচার্ডের একই স্বরের বিলম্বহীন জবাব। সমস্ত ঘৃণা মুছে দিব ভালোবাসায়। চকিতে রিচার্ডের দিকে ঘুরল এলিজাবেথ। স্ফটিক অগ্নির মতন ক্রোধে হুট করে নেমে আসলো বর্ষণ। অস্পষ্ট স্বরে আওড়ালো, ভালোবাসা। পুরোপুরি এড়িয়ে গেল রিচার্ড। এলিজাবেথের নাকের ডগায় নাক খসতে খসতে গাঢ় স্বরে হিসিয়ে বলল, এখন আমি তোমার এতটাই কাছে আসবো যে কাল সকাল অবধি তোমার ঠোঁট শুধু আমার নামই জানবে। না। আবারও এলিজাবেথ দরদরিয়ে ঘুম থেকে উঠল। স্বপ্নটা এতই ভয়ঙ্কর ছিল যে তার নিঃশ্বাস থমকে আছে। বুক চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে চেষ্টা করলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি খেতে গিয়েও দেখে জগে এক ফোঁটা পানিও নেই। হতাশায় ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এলিজাবেথ জগটা হাতে নিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগুলো। ডিম লাইটের আলোয় পা ফেলে সাবধানে নিচে নেমে এলো। কিচেনে গিয়ে তৃষ্ণা মিটিয়ে জগটা পূর্ণ করলো। ঠিক পেছনে ফিরে হাঁটা দিতে আলোটা হঠাৎ করে নিভে গেল। অন্ধকারটা চারিদিকে ছড়িয়ে পড়লো। ঠান্ডার শিহরণ বয়ে গেল শরীরে। দূরের জঙ্গল থেকে ছিচি পোকার ডাক শোনা যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের ওপর এক ফোঁটা চাঁদের আলো পড়েনি। এলিজাবেথের স্থির হয়ে দাঁড়িয়ে রইল। গা ছমছমে অনুভূতি হারিয়ে যাচ্ছে। আকস্মিক তীর সূচক ধারলো কিছু এলিজাবেথের গলার পাশ ঘেঁষে গিয়ে বিদ্যুৎ দেয়ালে। হতবিহ্বল হয়ে যায় এলিজাবেথ। ভয়ে হাত পা কাঁপতে থাকে। হঠাৎ অনুভূত হলো কেউ তার পাশ দিয়ে গেল। গোল করে হাঁটছে। সামনের কোনো কিছুই দেখতে পাচ্ছে না এলিজাবেথ। কেউ তার পাশ দিয়ে গোল করে হাঁটছে। সামনের কোনো কিছুই দেখতে পাচ্ছে না এলিজাবেথ। অন্তরের গভীরে আতঙ্ক ধ্বনিত হতে থাকে। এরই মধ্যে আরেকটা
সুচারু তীর এলিজাবেথের ঘাড়ের অপর পাশ ঘেঁষে গেল, তবে এবার রক্তপাত ঘটিয়ে গেল। ব্যথায় ঘাড় চেপে তুলল এলিজাবেথ। এমন করে কয়েক সেকেন্ডের ব্যবধানে তীরটা এলিজাবেথের খুব কাছ দিয়ে যাওয়া আসা করতেই থাকে। এলিজাবেথ এক জায়গায় থমকে দাঁড়ালো, সজাগ দৃষ্টি, নিখুঁত মনোযোগী, শরীর স্তব্ধ হলেও মস্তিষ্ক বিপদের ক্ষণঘটা বাজছে। প্রতিটি স্নায়ুতে সতর্কতার ঝড়। সে অদৃশ্য পদচারণা শব্দ দূর থেকে ঘনীভূত হচ্ছে, আর সেই সুচারু সুইচটা বারবার ওর কাঁধের পাশ দিয়ে ছুটে যাচ্ছে, যেন শিকারীর সামনে বেপরোয়া শিকারের দৌড়। মুহূর্তে সতর্ক মন সমাধান খুঁজল, বোধ কাজ করলো। সময় আর ছন্দ মিলিয়ে নিখুঁত ফোকাসে এলিজাবেথ সুইচের পরবর্তী গতিপথ আন্দাজ করল। অতঃপর তীব্র গতিতে হাত ছুঁড়ে সুইচটাকে খপ করে আঁকড়ে ধরল এলিজাবেথ। দাতব ঠান্ডা ছোঁয়া হাতের মুঠোয় জমাট বাঁধল। চারপাশে নেমে এলো নিস্তব্ধতার শ্বাসরুদ্ধকর পর্দা। ভয়াল নিস্তব্ধতা ভেঙে করতালির ভারী শব্দ বাতাসে ছড়িয়ে পড়ল। বিষাদমাখা কাঁপড়ে এলিজাবেথের শরীর শিউরে ওঠে। ঠিক তখনই সাইরেনের হুঙ্কারের মতো কেউ অন্ধকারে চিরে ছুটে এসে ঝাটকা মেরে দেয়ালের সাথে চেপে ধরল এলিজাবেথকে। শ্বাস আটকে এলো, হৃৎপিণ্ড মুষ্টিবদ্ধ কণ্ঠের মতো ধুকপুক করতে লাগলো। অদৃশ্য শিকারীর ছোবলে অসহায় ক্রন্দনের মতোই কেঁদে উঠল এলিজাবেথ। হিমশীতল বাতাসে ভেসে এলো এক অদ্ভুত ঠান্ডা কণ্ঠস্বর। গুড জব। এভাবেই নিজেকে গড়, হৃদয় নয় মস্তিষ্ক দিয়ে কাজ করো সব সময়। অতঃপর হিমশীতল কিছু ছুলো এলিজাবেথের কৃপায়। ছোট্ট ক্ষতস্থানে শীতল স্পর্শে রক্তের ছাপ তীব্র লেহেনে শুষে নিল কেউ। সঙ্গে সঙ্গে আধারে বিলীন হয়ে গেল সে। আলো হঠাৎ জ্বলছে উঠল। চারপাশে শূন্য ছাড়া আর কিছু নেই। এলিজাবেথের চোখে আতঙ্কের ছাপ গভীর হয়ে ফুটে উঠে সে থর থর করে কাঁপছে। চোখ বুজে উপরের দিকে ছুটে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দিল। নিস্তব্ধতাকে টেনে নিয়ে নিজের সত্তার প্রতিধ্বনিতে আরো জোরে শ্বাস ফেলতেই থাকে, তবুও কাঁপুনি থামে না শরীরের। আলো আজ যেন ফার্ম হাউসের প্রতিটি কোণা নিজের উপস্থিতি জাহির করে। সাধারণত এমন তমাশাচ্ছন্ন জায়গা সূর্যের কিরণ ঢোকার সুযোগ পায় না তেমন। শেষ প্রহরে চোখের জলে ভিজে ঘুমিয়ে পড়েছিল এলিজাবেথ। এখন সূর্যের তীক্ষ্ণ আলো সরাসরি চোখে এসে পড়ায় মুখ কুচকে পিটপিট করে চোখ খুলল এলিজাবেথ। অস্পষ্ট দৃষ্টিতে ভেসে উঠল লম্বা গাছ আর সবুজে মোড়া বিস্তীর্ণ প্রান্তর। হঠাৎ হাতে কিছু একটা প্রচণ্ড কামড় বসালো। দুটো তীক্ষ্ণ সুইচের মতন যন্ত্রণা ফুটে উঠল। ব্যথায় কুকড়ে বসলো এলিজাবেথ। বিশাল একটা পিঁপড়া তখনও হাতে কামড়ে ধরে আছে। দ্রুত সেটিকে মাটিতে ফেলে দিল এলিজাবেথ। আকস্মিক কর্কশ গর্জনে বাতাসের প্রতিধ্বনি তুলল ভয়ঙ্কর প্রাণীদের অশুভ আহ্বান। হকচকে উঠে চারপাশে চোখ বুলালো এলিজাবেথ। চোখে বিস্ময় আর আতঙ্ক। কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। গর্জনের উৎস বুঝতে চাইলেও সব যেন এক বিভ্রমের মতোই ঘোলাটে থেকে গেল। এই মুহূর্তে এলিজাবেথ রয়েছে ঘন সবুজের মাঝখানে, একদম জঙ্গলের মাঝ প্রান্তে। চারপাশে শুধু অসংখ্য গাছের দেয়াল। সূর্যের আলো পাতার ছায়া ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ছে। ঘন জঙ্গলের মাঝে একটা পালঙ্কের উপর একাকী বিভ্রান্ত হয়ে বসে আছে এলিজাবেথ। বিস্ফোরিত চোখে চারপাশে দৃশ্য দেখে গিলে নিচ্ছে শুষ্ক চোখ। সে এইখানে কিভাবে? মনের কোণে ভয়ের কাপুরি ছাড়িয়ে পড়েছে। ঠোঁট ভেঙে এলিজাবেথের শ্বাস ভারী হয়ে এলো। বালিশের কাছে হাত যেতেই খামচে খচখচে শব্দ হলো। চকিতে তাকিয়ে দেখলো একটা ভাঁজ করা চিরকুট, তাতে লেখা, তো এলিজান, জঙ্গলে আজ মঙ্গল করা যাক। চলো বেডশিটটা রঙিন করি। আফটার অল লাল রং আমার খুবই প্রিয়। বুকের ভিতর ধুকপুকানি তাণ্ডব শুরু হলো। আর কিছু বোঝার বাকি রইল না। চিন্তার আগে শরীর প্রতিক্রিয়া দেখালো। খালি পায়ে প্রাণপণে ছুটতে লাগলো এলিজাবেথ। গাছের ফাঁক গলে আলো ছায়ার নাচনেও মুক্তি নেই। ধ্বংস থেকে পালানোর সেই যুদ্ধে নিঃশ্বাসের শব্দই একমাত্র সঙ্গী। মাঝপথে বহুবার ক্লান্ত হয়ে পা ভেঙে আসলো থামিনি এলিজাবেথ। পায়ের কিছু কিছু জায়গায় থেকে রক্ত ঝরছে। ছুটতে ছুটতে রাস্তা দেখা পেল এলিজাবেথ। আশার আলো ছুঁয়ে গেল ওকে। দৌড়ে গেল রাস্তা। নিঃশ্বাসে তোর সামলাতে না পেরে মাঝ রাস্তায় হাত উঁচিয়ে গাড়ির জন্য সংকেত দিতে লাগলো। ভাগ্যের পরিহাসে এক কালো গাড়ি থামলো। দুর্বোধ্য অবস্থাতেও এলিজাবেথ দৌড়ে গাড়ির কাছে গিয়ে
দরজা টানলো। চালক ডোর আনলক করতে ছুটে গিয়ে বসে পড়লো ভেতরে। হাঁপাতে হাঁপাতে অনুনয় করলো, শহরের দিকে নিয়ে যান না প্লিজ। কিন্তু কিছুতে গাড়ি স্টার্ট হচ্ছে না। ইঞ্জিনে কোনো শব্দ নেই, গাড়ি স্থির। সময় আটকে গেছে সেইখানে। সন্দেহ দানা বাঁধল এলিজাবেথের মনে। এলিজাবেথ সামনের দিকে তাকাতেই চালককে পর্যবেক্ষণ করলো। আকৃতি কেন যেন খুব পরিচিত ঠেকলো ওর। গলার শুকিয়ে এলো আবারও। ধীরেই বলল, এক্সকিউজ মি। চালক গ্রীবা বাঁকিয়ে পেছনে ফেলল। ঠোঁটের কোণে বিদঘুটে হাসি ঝুলে আছে। এলিজাবেথ বিস্ফোরিত চোখে তাকে দেখলো। রিচার্ড। ওর হৃদয় এক মুহূর্তে ভেঙে গেল। আতঙ্ক আর ধাক্কায় শরীর ভেঙে সিটে ঝলে পড়লো নিস্তেজ হয়ে। মনিটরিং রুমে বসে আছে রিচার্ড। চারপাশে দেয়ালে বিশাল স্ক্রিনের সারি, যেন কোনো বিশাল টিভি শোরুম। কম্পিউটার আর ইলেকট্রনিক সরঞ্জামে ঘেরা সেই ঘরে তার সামনেই চলছে ফার্ম হাউসের প্রতিটি কোণার লাইভ সিসি ফুটেজ। বাথরুম থেকে শুরু করে শোবার ঘর, কোনো স্থানে রিচার্ডের নজর এড়ায় না। তবে এই মুহূর্তে রিচার্ডের চোখ আটকে আছে শুধু এলিজাবেথের উপর। বিছানায় শুয়ে গুটিয়ে থাকা বিষণ্ণ এক মেয়ের করুণ প্রতিচ্ছবি। সকালে সেই ঘটনার পর থেকে ঘরে ছিটকুনি খোলেনি এলিজাবেথ। একদম গুমড়ে গিয়েছে। একটু পরপরই ঢুকে উঠেছে কান্নার ভারে। শরীর ক্লান্ত। এই মাত্রই দীর্ঘশ্বাসের ভেলায় বেজে ঘুমিয়েছে। গ্যাংস্টার বস আরামসে বসে দেখছে সেই কান্না। এলিজাবেথের কান্না তার জন্য ছিল এক নির্মম তৃপ্তি। তাকে ব্লক করার অপরাধে এলিজাবেথকে দেওয়া ভয়ঙ্কর শাস্তি সে উপভোগ করেছে প্রতিটি মুহূর্তে। হঠাৎ রিচার্ডের দৃষ্টি বদলে গেল। কঠিন চোখে নেমে এলো মলিনতা। বুকের গভীর থেকে অসহনীয় যন্ত্রণা হুহু করে উঠল। আলগোছে হাত রাখলো স্ক্রিনের উপর, যেখানে এলিজাবেথ শুয়ে আছে। জমানো অবক্ত অনুভূতিগুলো শব্দ হয়ে বেরিয়ে এলো শৈলা কঞ্চে। আমিও চাই ছুটে যে যাই, শুধু কাছে তোমার মন দরিয়া ভেসে যায়। দুজন মিলে এক আকাশে উড়ে বেড়াই মেঘ ছোঁয়া নিলে। নিচ ডেস্কে বসে আছে তাকোয়া। সামনে অজস্র ফাইল ছড়িয়ে ছিটিয়ে রাখা। দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে। কাজের মধ্যে নিঃসন্দেহে মগ্ন। হঠাৎ আসমান এলো, সঙ্গে দুজন, প্রেম এবং লারা। দুজনেরই হাতে হ্যান্ডকাফ। লারার মুখে বিরক্তির ছাপে স্পষ্ট, তবে প্রেমের ঠোঁটে এক প্রসারিত হাসি, যা ওর ডিম্পলকে আরো উজ্জ্বল করে তুলেছে। ওরা আজ মেইন রোডে বাইক রেসে নেমেছিল। অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর জন্য এরিক তাদের আটক করেছে। পরবর্তীতে এরিক ওদের আসমানের হাতে তুলে দিয়ে বিট টেক্সটাইলে চলে গিয়েছে। তাকোয়া গভীর বুদ্ধিমতী ও মেয়ে, নির্দিষ্টভাবে জানে কোনো ভিত্তিহীন কারণে এখানে ওদের আনা হবে না। চোখে এক পলক সরলতাও নেই। আবারও নিজের কাছে মনোযোগ দিল। আসমান লারা আর প্রেমকে আলাদা আলাদা লকআপে রাখে। লারাকে লকআপে ঢোকানোর সময় প্রেম শীষ বাজিয়ে লারার মনোযোগ আকর্ষণ করে গদগদ কঞ্চে বলে, ডোন্ট ওয়ারি জান্স, কাল সকাল হলে বেরিয়ে যেতে পারবে। বাড়ি পড়ে থাকার চেয়ে থানায় থাকা ঢের ভালো। লারা ঠোঁট টিপে বৃষ্টি গালি দিল। প্রেম তার বিপরীতে চোট কামড়ে হাসল। আসমান গেল তাকুয়ার পাশে বসতে। তাকুয়া ছিল গম্ভীর, সোজা প্রোফাইল ও তাকবীরের পাশ হিস্ট্রি খাটছিল। ভেতর থেকে গরম নিঃশ্বাস বেরিয়ে এলো। আসমানকে লক্ষ্য করে বলল, এটা সত্যি, কষ্ট ছাড়া নষ্ট হয় না কেউ। আসমান কিছু বলার আগেই তার ফোন বেজে উঠল। সে বেরিয়ে গেল। প্রেম লকআপের ভেতর থেকে গলা উঁচিয়ে বিটলামি স্বরে বল, খুব মায়া হচ্ছে নাকি? কি ব্যাপার মিস তাকওয়া, প্রেমে পড়ে যাচ্ছেন নাকি? আমি তো জানতাম আপনাদের কালচারের মানুষরা শ্যাম বর্ণ পছন্দ করে না। তাকুয়া একগুঁয়ে দৃষ্টিতে কম্পিউটার স্ক্রিনে তাকবীরের ছবির দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, শ্যামলা রঙের পুরুষের চাহনি যে একদম মনের গহীনে গিয়ে লাগে। প্রেম অবাক হয়ে পরপরই নাক ছিটকালো। তারপর বলল, স্যার, আপনিও প্রেমে পেশে গেলেন। শুনেন মিস, প্রেমে পড়ার চেয়ে গাঞ্জা খাওয়া ঢের ভালো। কেন বলছে শুনুন। তবে আপনার কাছে টাকা না থাকলেও ভিক্ষা করে হলেও আপনি গাঞ্জা কিনে খেতে পারবেন। তবে একবার ব্রাহ্মণ হয়ে চাঁদের প্রেমে পড়লে 100 বছর তৃষ্ণার্ত থাকলেও সে তৃষ্ণা মেটাতে পারবেন না। তাকুয়া সশব্দে নিঃশ্বাস ফেল, কিন্তু কোনো উত্তর দিল না। প্রেম তাকিয়েছিল লারার সেলায়। লারা ইতিমধ্যে শক্ত কাঠের চৌকিতে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আসার আগে গরম পানি খেয়েছে যথেষ্ট পরিমাণ। প্রেমের কণ্ঠস্বর এবার গম্ভীর হয়ে উঠল। বলল, এই আপনাকে তো এখন এই মিশনে রাখা রিস্ক।
বলা তো যায় না কখন আবার সব প্রমাণ প্রেমের সাগরে ভাসিয়ে দিলেন। চোখ গরম করে প্রেমের দিকে তাকে শক্ত গলায় বলল, আমি সেই সব অবলা সবলা নারী নয় যে ভালোবেসে নিজের সততা খোয়াবে। প্রেম তার ছিঁড়ে স্বরে হাসলো, কিন্তু হঠাৎ করে ওর চেহারা মলিন হয়ে গেল। হতাশ স্বরে বলল, প্রেমের মরে আরেকটু মরণ, তখন আর এসব ততটা পাপ পুণ্যের বিচার করার ক্ষমতা থাকবে না। তাকে এক অদ্ভুত অনুভূতিতে বুকের ভেতর চাপ অনুভব করলো। নিজের মধ্যে একটা অস্থিরতা ঢুকে গেল। দ্রুত স্ক্রিন থেকে তাকবীরের ছবি সরিয়ে ফেলল। থাকলোই না আর, উঠে বেরিয়ে গেল। তাকে যে এই অনুভূতি থেকে মুক্তি পেতেই হবে। লোকটা যে এক অদৃশ্য বোঝা তার পিঠে চাপিয়ে দিচ্ছিল। লেডি জেসিকা খ্রিস্টান ধর্মাবলম্বী এই নারীর জীবন ছিল একসময় পূর্ণতায় ভরা, কিন্তু প্রকৃতির নির্মমতায় সবকিছুই হারায়। পরিবার, পরিজন, স্বপ্ন, বন্যার ঢেউ তার সব কেড়ে নেয়। শুধু একটি জীবন রেখে যায় তার ছেলের, কিন্তু সেই সন্তানও তার থেকে দূরে চলে যায়। মাদকাসক্তির অন্ধকারে ডুবে থাকা ছেলেকে বাঁচাতে হৃদয় ভেঙে জেসিকা নিজেই তাকে আইনাতে তুলে দেয়। 7 বছর আগে মা হয়ে সেই কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হয়েছিল, কারণ ভালোবাসা সত্যিকারের রূপ কখনো কখনো ত্যাগী প্রকাশ পায়। একা হয়ে যান তিনি, তবে একাকিত্বে দুর্বলতার মোড়কে বন্দি করেননি। আশ্রয় খুঁজে নেয় তাকবীরের আলোছায়া অনাথ আশ্রমে। 10 বছর ধরে অনাথ আশ্রমটির শিশুদের মা হয়ে আছেন এই আশ্রমে লেডি গভর্নর মিস জেসিকা, যিনি মাতৃত্বের মমতা দিয়ে অগণিত শিশুর জীবনের আলো জ্বালান। তার নিঃস্ব জীবনের গল্প হলেও অন্যদের জন্য তিনি এক আশার প্রদীপ। এলিজাবেথ এখনও বিস্ময় হতবাক। কাল রাতের স্বপ্নগুলো এত ভয়ঙ্কর ছিল যে এখন আর সে ঠিক বুঝে উঠতে পারছে না কোনটা বাস্তব আর কোনটা শুধুই মনের বিপ্লব। সকালে তাকবীরকে ফোন করে অজরে কান্না করেছে। তাকবীর লেডি জেসিকাকে পাঠায়। তাকবীর চাইলেও এই মুহূর্তে ছুটে আসতে পারবে না, কারণ সোয়াইট অফিসাররা ওর পিছু লেগেছে। প্রতিদিন ওর অফিস, বাড়ি এবং গোডাউন অভিযান চালানো হচ্ছে। তার উপর রিচার্ড তো আছেই, বোনাস। যদি তাকবীর এলিজাবেথের কাছে আসে তাহলে রিচার্ড ওকে অনুসরণ করে এলিজাবেথের খবর পেয়েই যেতে পারে। এই বিপদটা কখনোই তাকবীর মেনে নিতে পারবে না। লেডি জেসিকার সাথে এলিজাবেথ আগে থেকেই একটি সখ্যতা গড়ে উঠেছিল। আশ্রমে বেশ কয়েকবার তাকবীর এলিজাবেথকে নিয়ে গিয়েছিল। এই মুহূর্তে লেডি জেসিকার উপস্থিতি একটুখানি শান্তির ছোঁয়া এনে দেয় এলিজাবেথের অস্থির হৃদয়। লেডি জেসিকার আচরণ ও গেট আপে খ্রিস্টান নারীদের মতো স্নিগ্ধ ভাব। এলিজাবেথ মেঝেতে বসে আছে, মাথা নিচু। লেডি জেসিকা শান্তভাবে ওর চুলে তেল মাসাজ করে দিচ্ছে। এলিজাবেথ হাতের মুঠোয় ছোট্ট একটা চিরকুটটি তাকবীর লেডি জেসিকার হাতে দিয়ে পাঠিয়েছিল তার জন্য। এলিজাবেথ চিরকুটের দিকে তাকায় না, চোখ নিচু। মনের ভেতর কিছু অস্বস্তিকর অনুভূতি। চিরকুটে লেখা দূরত্ব তো 4টি অক্ষরের একটি শব্দ মাত্র। তুমি তো থাকো মনের মনে কোঠায়। রামুদা এসে দুপুরে খাবারের জন্য ডাক দিয়ে গেল। তার নরম কণ্ঠস্বরও যেন অস্বস্তির স্বর। এলিজাবেথ উঠে দাঁড়ালো। হাতে ধরা চিরকুটটায় আরেকবার চোখ বুলিয়ে আলগোছে চিরকুটটা বালিশের নিচে রেখে ঘর থেকে বেরিয়ে গেল খাবার টেবিলের দিকে। হাঁটায় ক্লান্তির ছাপ স্পষ্ট। লেডি জেসিকা এলিজাবেথের পাশে চেয়ারে বসেছে। রামুদা এসে খাবারের প্লেট দুটো তাদের সামনে রেখে গেল। এলিজাবেথ ধীরে প্লেটের উপর রাখা আরেকটি ঢাকনা সরাতেই থমকে গেল। মুহূর্তেই চিৎকার চাপা দিয়ে দূরে ছিটকে পড়ে। চোখে আতঙ্ক জমে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ভীতিতে নিঃশ্বাস আটকে আসে। লেডি জেসিকাও শিউরে উঠলেন। তার চোখও প্লেটের দিকে স্থির। সুপের বাটির ভেতরে একটা কাটা আঙুল থেকে এখনো রক্ত পতিত হচ্ছে। পুরো বাটি রক্তে লাল হয়ে গেছে। ঘরটা কেমন নিস্তব্ধ আতঙ্কে ভরে গেল। লেডি জেসিকা চট জলদি করে সুপের বাটিটা সরিয়ে ফেলল। গলা ছেড়ে রামুদাকে ডাকতে থাকলো, তবে রামুদাও আসতে তেমন ফায়দা হলো না। ভদ্রলোক কথা বলতে পারে না, নিঃশব্দে মাথা নত করে রেখেছে শুধু। লেডি জেসিকা এত চিৎকার চেঁচামেচি করছে, তাও তার মধ্যে কোনো বিভ্রান্তির ছাপ দেখা গেল না। এলিজাবেথের কান যেন কিছু শুনছে না, চোখও কিছু দেখছে না, কেবল মাংস পেশিগুলোতে ভয়ে কাঁপছে। সেই আঙুলটা চিনতে পেরেছে এক ঝাপটায়। মনে পড়লো ছেলেটির কথা। আগেরবার ফেসবুকে আইডি নষ্ট হওয়ার পর দ্বিতীয়বার আর খুলেনি এলিজাবেথ, তবে
এবার কিছুদিন আগে গোপনে খোলা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এলিজাবেথ সেটিকে ফলো করেছিল। সেটির ছিল সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যার ব্লগগুলো ওর ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং লেগেছিল। একটা ভিডিওতে সেটির হাতে যে রিংটা ছিল সেটার এখন এই মুহূর্তে সুপের বাটির মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে এই রিংটি পাঠিয়েছে, যেন সতর্কবার্তা দিয়ে গেছে। মাথা এসব আসতে এলিজাবেথ দ্রুত টেবিলের কাছ থেকে চলে গেল। সুপের বাটির পাশে সাদা একটা চিরকুটে পড়ে আছে। এলিজাবেথ করুণ দৃষ্টিতে দীর্ঘশ্বাস ফেলল, কাঁপা কাঁপা হাতে তুলে নিল চিরকুট, যেখানে গুটগুট অক্ষরে রক্তজবা রঙে তীক্ষ্ণ কাতে ফুটিয়ে তোলা হয়েছে ত্রাসের সাম্রাজ্য, রক্তাক্ত সংগ্রাম, পৈশাচিক প্রতিরোধ। I am watching your every move, darling, and you must understand that you will never be able to stop a stalker. যার প্রতিটি পারতে যে নির্ভয়ে উচ্চ এক ক্রিয়মান প্রভা, রণক্ষেত্রের গর্জন, ক্রোধের বহিঃপ্রকাশ পেয়েছে রক্তের লেখাগুলোতে। এলিজাবেথের রক্তহীন বিভীষিকাময় পরিস্থিতির অভ্যন্তরীণ তোলপাড় সামনে নিল। অতঃপর রামুদাকে চলে যেতে বলল, পরপর লেডি জেসিকাকেও খেতে বলে নিজে সাবলীলভাবে উপরে চলে গেল। বিস্মিত লেডি জেসিকা পেছন ফিরে এত ডাকলো, তবু শুনল না এলিজাবেথ। রিচার্ডের হাতে মালব্রো সিগারেট, মনিটরিং রুমে অন্ধকারে বসে সেই কখন থেকে ধোঁয়া উড়াচ্ছে। পায়ের নিচে পড়েছে অসংখ্য টুকরো পড়া সিগারেটের অবশিষ্ট অংশ। তবে চোখ বন্ধ ও নিস্তব্ধ, শুধুমাত্র স্ক্রিন। এলিজাবেথ আজ রাতে শাওয়ার নিচ্ছে বেশ দেরিতে। এই বিলম্বে খানিকটা ক্ষিপ্ত হলো। রিচার্ডের মুখে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া নেই। বাথরুমে সিসিটিভির ফুটেজ আপাতত বন্ধ। বেশ কিছুক্ষণ পর এলিজাবেথ বেরিয়ে এলো, নরম ত্বকে সাদা পাত্র পেঁচিয়ে। রক্তজবা রঙা চুল থেকে চপচপ করে পানি পড়ছে, সেই শীতল স্রোত ছুঁয়ে যাচ্ছে কাঁধের উষ্ণতা। মাত্র শাওয়ার নিয়ে বেরিয়ে আসায় এলিজাবেথের শরীর থেকে লাবণ্যময় জ্যোতি বের হতেই সেই অন্ধকারাচ্ছন্ন ঘরটায় যেন নিমিষে এই রৌদ্রোচ্ছ ছড়িয়ে পড়ল। থমকে যায় রিচার্ডের চোখের পলক। হাত থেকে পড়ে গেল সিগারেটের বাকিটুকু। বিমোহিত ভাবে চেয়ে থাকলো তার অবাধ্য নারীর দিকে। রিচার্ডের দৃষ্টিতে এমন প্রশ্ন সৌন্দর্যের সাক্ষী কি বারবার হওয়া সম্ভব? এলিজাবেথ আলতো পা জোড়া ফেলে বেডের কাছে গেল। কুটিল হেসে ঝিনুকের মুক্তদানার ন্যায় দ্যুতি ছড়াচ্ছে ও সুশ্রী হাসি থেকে এলিজাবেথ তাকালো কেবিনেটের উপর থাকা ছোট্ট পুতুলটার দিকে, তাকালো সিলিংয়ের উপর। অতঃপর রহস্যময় হাসি তুলে ধরলো অধর কোণে। আকস্মাৎ বাথরুমের ফিতেটা খুলেই দিল। রিচার্ডের হৃদয় কুচকালো। এবার এলিজাবেথ বিস্মিত পর্যায়ে গিয়ে করে বসলো এক দৃষ্টিনন্দন কাজ। শরীর থেকে উষ্ণ উত্তাপ বের হতেই থাকে রিচার্ডের। ঘন হয়ে এলো নিঃশ্বাস, শক্ত করে চেপে ধরলো দুই উরু। এলিজাবেথ পেল হাতে, ধরলো বাথরুমের কাঁধের কেন্দ্রীয় অংশ, অতঃপর উদ্যত হলো খুলে ফেলার জন্য। এলিজাবেথ এক টানে বাথরুমটা কাঁধ থেকে সরিয়ে ফেললো। রিচার্ডের হাতে স্ক্রিনের দিকে ছুটে গেল, চাইলো থামাতে, কিন্তু কিছু করার আগে এলিজাবেথ আবার বাথরুমটি নিজের শরীরে জড়িয়ে নিল। রিচার্ড হতভম্ব। ঠোঁট থেকে বেরিয়ে এলো এক অজান্ত ফোঁস শব্দ, নিঃশ্বাস ভারী ও দ্রুত। এলিজাবেথের চোখে চূড়ান্ত রহস্যের দৃষ্টি, যা রিচার্ডকে এক মুহূর্তের জন্য পরাজিত ও একইভাবে মুগ্ধ করে রাখলো। এলিজাবেথের গুনগুন করতে লাগলো। রিচার্ড থুতনিতে নিচে হাত ঠেকিয়ে দেখছে গভীর মনোযোগ দিয়ে। এলিজাবেথ এলোমেলো পায়ে হাঁটছে, উষ্ঠপুটের চঞ্চল হাসি। হঠাৎ করে থমকে দাঁড়ালো, দু কদম পিছনে গিয়ে কোমরে হাত রাখলো। কাঁধে এক পাশে হেলান, পরপর অপর পাশে হেলান। এভাবে দুলতে দুলতে কণ্ঠ ছেড়ে সুর তুলল, मुझे तुम छुपके छुपके से जब ऐसे देखती हो अच्छी लगती हो, कभी जुल्फों से कभी आंसू से जब खिलती हो अच्छी लगती हो। রিচার্ডের ঠোঁটে চাপা হাসির ছায়া থামানোর চেষ্টা করছিল, কিন্তু চোখের গভীর এক অন্যরকম উষ্ণতা ফুটে উঠেছে অজান্তে। এলিজাবেথ যেন এক শিশুর মতো পাগলামি করছিল, পুরো কক্ষ জুড়ে নাচছে আর গাইছে মনের আনন্দে। রিচার্ডের দৃষ্টি আরো গভীর হলো। গ্যাংস্টার বসের সেই কঠিন হৃদয়ে এক ঝলক আবেগ ছুঁয়ে গেল, লজ্জা, বিস্ময়, সব মিলিয়ে এক অনিশ্চিত অভিব্যক্তি।
আর হামেশাই হাত চলে গেল থুতনির নিচে। এলিজাবেথ ছুটে গিয়ে টেবিলের উপর রাখা ছোট্ট পুতুলটা তুলে নিল। পুতুলটিকে মুখের কাছে বারবার নিয়ে উৎফুল্ল কণ্ঠে আবারও গাইল। मुझे तुम चुपके चुपके से जब ऐसे देखती हो अच्छी लगती हो कभी जुल्फों से कभी आंसू से जब खिलती हो अच्छी लगती हो। রিচার্ডের দৃষ্টি এক মুহূর্তের জন্য সরেনি এলিজাবেথের উপর থেকে। উন্মুক্ত খুশির ঝর্ণাধারা যেন তার শক্ত হৃদয়ের মধ্যে এক প্রবল ধাক্কা দিয়ে যাচ্ছে। এক চিলতে হাসি ঠোঁটের কোণে ফুটে উঠল স্পষ্ট, তবে সেই হাসি দীর্ঘস্থায়ী হলো না। মুহূর্তে নিজেকে ফের কঠিন খোলসে মুড়ে নিল রিচার্ড। এটাই তার জন্য সঠিক। এই হাসি ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর যা তরুণী হৃদয়ের জন্য ছুরি থেকেও ধারালো। ভাগ্যিস এলিজাবেথ সেই দুঃসাহসিক হাসি দেখতে পায়নি। এটাই বোধহয় তার জন্য মঙ্গল। না হয় এত ঘৃণা করতো কিভাবে? এলিজাবেথ ক্লান্ত হলো, থপ্পাস করে গিয়ে পড়লো, শুয়ে পড়লো। আকস্মাৎ সিলিংয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে গলা ছাড়ল। ওহে রকস্টার, আমি সমুদ্রের পাড়ে শঙ্খচিলের মাঝে উঠতে চাই। পারবে কি তুমি আমার উড়িয়ে নিয়ে যেতে? বাতাসের ঝাপটা কানে ভেসে এলো, বড় বড় চাকার ঘর্ষণ শব্দ। ঘুমের উপর হাতুড়ির আঘাত তুলল। ঘাড় হালকা ব্যথা করছে অনুভবে। ধীরে ধীরে চোখ খুলে প্রথমেই নজর এলো নীলচে স্বচ্ছ আকাশ। খানিকক্ষণ পর অস্পষ্ট ভাবে তাকিয়ে রইল, তারপর বাম দিকে তাকিয়ে দেখলো সাদা আর নীলের মাঝখানে যেন পৃথিবী ছড়িয়ে গেছে। চারপাশে কোনো অদৃশ্য ভূমিহীন নেই। ডান দিকে চোখ ফিরতে রিচার্ডের উপস্থিতি দেখে তেমন অবাক হলো না এলিজাবেথ। তবে যেটা দেখে অবাক হলো রিচার্ডের হাতে থাকা হেলিকপ্টারের নিয়ন্ত্রণ। ঠান্ডা স্থির চোখে রিচার্ড চারপাশে মেঘহীন আকাশের সীমানা চষে বেড়াচ্ছে। এলিজাবেথ কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো কণ্ঠে আটকে আসছে। নীরবতায় হেলিকপ্টারের প্রপেলারের একটানা শব্দ ভরাট করছিল তাদের চারপাশ। বাস্তব আর অবাস্তবের মাঝের এই স্তব্ধতায় হয়তো তাদের একসাথেই ধরে রেখেছে। এলিজাবেথ এবার নিশ্চিত হলো স্ট্রাকচার রিচার্ডই ফস করে নিঃশ্বাস পেল। মনে জমে থাকা সন্দেহ এবার সত্যি পরিণত হয়েছে। কিন্তু কিভাবে সে রিচার্ডকে আটকাবে? কিভাবে নিজেকে তার থেকে দূরে রাখবে? এই কঠিন প্রশ্নগুলো ভেতরে প্রতিবারের মতোই অশান্ত ঢেউ তোলে। আপনি হেলিকপ্টারও চালাতে পারেন? রিচার্ড খুলল না এলিজাবেথের দিকে, নিজ কাছে স্থির থেকে ভারী গলায় বলল, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাহিনী হলো কমান্ডো ফোর্স। তবু তাদের প্রশিক্ষণ হয় মাত্র 13 সপ্তাহ। আর সেই জায়গায় আমি 12 বছর যাবৎ প্রশিক্ষণ নিয়েছি। আমি কি পারি না? শুধু সেটা জানতে চাও? আপনি ট্রেনিং নিয়েছেন? কিসের ট্রেনিং? নাথিং, জাস্ট এনজয় দ্য ভিউ। রিচার্ডের নির্লিপ্ত কণ্ঠ। এলিজাবেথ আরো বিস্মিত। ওর চোখ এখনো আটকে আছে রিচার্ডের ট্যাটু খচিত মসৃণ হাতগুলোতে। অবিশ্বাস্য দক্ষতা হেলিকপ্টার চালাচ্ছে রিচার্ড। আমরা কোথায় যাচ্ছি? এলিজাবেথের প্রশ্নে সামান্যতম বিচলিত হলো না রিচার্ড, শুধু বলল, সমুদ্রে। কিছুটা হকচকিয়ে গ্লাস পেরিয়ে নিচের দিকে তাকালো এলিজাবেথ। নিচে নীল সমুদ্রের বিস্তৃত উথাল পাথাল ঢেউ। চোখে ভর করলো এক অপ্রাথমিক মোহ, সাথে বিস্ময়ের মুগ্ধতা। পাহাড় আর সমুদ্র এলিজাবেথের চিরকালীন দুর্বলতা। এটা কোথায়? সেন্ট মার্টিন। কি? চমকে উঠে চিৎকার করলো এলিজাবেথ। ছোট্ট জায়গার প্রতিধ্বনি ছুটে গিয়ে বিঁধল রিচার্ডের কানে। অবশেষে মাথা ঘোরালো রিচার্ড, চোয়াল শক্ত ঠোঁটে অমুখ হুমকি। একদম নিচে ফেলে দেব আর একবার জোরে শব্দ করলে। এলিজাবেথ শুকনো চোখ গেল। এই লোক যা বলে তাই করতে পারে, এতে সন্দেহের কোনো জায়গা নেই। নিজের দিকে চোখ যেতে এলিজাবেথের মনটা আরো ছোট হয়ে গেল। রাতের নাইট স্যুট এখনো গায়ে। এটা পরে সমুদ্রে যাব আমি? ওর বিষণ্ণ কণ্ঠের জবাবে রিচার্ড কটাক্ষ শিওর। তুই কি চাইছিলি ঘুমের মধ্যে আমি তোমার জামা চেঞ্জ করে দিয়ে আসি? অসভ্য, একদম অসভ্য। মনে মনে গজগজ করতে করতে কয়েকটা রঙিন গাড়ি ছুড়ে দিল এলিজাবেথ, কিন্তু তাতে মনে শান্তি মিলল না। মুখটা মলিনী থেকে গেল। উল্চে পাল্টে নিজেকে দেখতে লাগলো। কুচকানো জামা, এলোমেলো চুল, সব মিলিয়ে ওকে খুব বিশ্রী লাগছে। এই অবস্থায় গেলে সবাই আমাকে পাগল ভাববে। রিচার্ডের ছোচের কোণে এক চিলতে ঠান্ডা হাসি। চোখের দৃষ্টিতে পড়লে তবেই মস্তিষ্ক ব্যথা তৈরি করে। কেউ দেখবে না তোমাকে,
আর যদি দেখেও ফেলে তবে সেই চোখ তার জ্যোতি হারাবে অকালে। এলিজাবেথ দমে গেল, আর একটা টু শব্দ করলো না। রিচার্ড সেন্ট মার্টিনের ছোট্ট একটি দ্বীপে হেলিকপ্টার নামালো। পাখার বাতাসে সাদা বালির কণা ঝিকিমিকি করে উঠছে। কোনো কথা না বলে রিচার্ড এক লাফে নিচের দিকে নেমে গেল। বিপদে পড়ল এলিজাবেথ। সে মাটি থেকে বেশ উঁচুতে অবস্থান করছে, লাফ দেওয়ার সাহস পাচ্ছে না। বুকের ভেতর ভয় গুমড়ে উঠেছে, তবু নিজেকে শক্ত করলো। নামতে যাবে ঠিক তখনই রিচার্ড নিচ থেকে এক ঝটকায় ওর কোমর চেপে ধরল। এলিজাবেথের চমকে ওঠার সময়ও মিলল না। শক্ত বাহুতে ওকে শূন্যে তুলে নিল রিচার্ড, যেন মেঘের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে। অতঃপর মসৃণভাবে ঘূর্ণির মতো নিচে নামিয়ে দিল। অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে গেল এলিজাবেথের সারা শরীরে। হৃদয়টা খানিক বেসামাল হয়ে উঠল। তবে সেই শিহরণ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ নজর গেল অদূরে এক ঝাঁক শঙ্খচিলের দিকে। মুহূর্তে দুই হাত মেলে উচ্ছ্বাসিত ভঙ্গিতে সেদিকে ছুটে গেল এলিজাবেথ। বাতাসের ঝড় ঝাপটায় চূড়ো করা চুলগুলো খুলে গিয়ে এলোমেলো উঠতে লাগলো সাদা নীলের বিস্তরে, যেন এক লাল আগুন জ্বলে উঠল এলিজাবেথের লাল কেশবতী রূপে। রিচার্ড দূর থেকে অনড়ভাবে চেয়ে দাঁড়িয়ে গ্রীবা বাঁকালো ঠোঁটের কোণে মৃদু হাসে। ধীর পায়ে এগিয়ে গেল পেছন পেছন। সমুদ্রের বাতাসে তার কালো কোটও দুলছে। বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে নিজের মনের আবেগ মিশিয়ে দিল রিচার্ড। নীরবে কিছু লাইন আবৃত্তি করে। লাল চুলে তার আগুন জ্বলে, দিনে রাতে মন তার পিছু চলে। সে জানে না সে আমার প্রাণ, তার প্রেমে পাগল, হারিয়েছি জ্ঞান।